সকালবেলা উঠেই ঘর থেকে বের হয়ে দেখি বাইরেটা পুরা একদম জায়গায় জায়গায় পানি আর পানি জমা হয়ে আছে। আর একটা জিনিস জানো, কিছুদিন থেকে না মানে ঘর থেকে বেরোনোর পরে যখন মুরগির ঘরটা দেখি না, মনটা খুব খারাপ হয়ে যায়। দেখো, যদিও তাদেরকে লালন পালন আমি খুব একটা করি নাই, যেটা আমার বরই করতো, খাবার দেওয়া, পানি দেওয়া, ওদের মানে দেখাশোনা করাটা ওই করতো। কিন্তু কি বলতো, মানুষের চোখের একটা শান্তি। ঘর থেকে বেরোয় দেখতাম যে মুরগিগুলোন খাঁচায় আছে, ঘরটার মধ্যে হাঁসগুলোন ঘুরে বেড়াচ্ছে। যেই ঘর থেকে বেরোক না কেন হাঁসগুলো ডাকতো, মুরগিগুলোও ডাকতো। তো এই একটা মানে ফাঁকা জিনিসটা না, মানে ঘর থেকে বেরোলেই জিনিসটা চোখে পড়ে। মুরগির ঘরটা খুব খালি খালি লাগতেছে একদম দেখতে। এখন দুই একটা মুরগি আছে, যেই কয়েক তিনটা মুরগির মতন আছে। তো সেই তিনটা মুরগিও কিছুক্ষণ পরে একজন আইসে নিয়ে চলে যাবে। তো মনে করো ওটাও পুরা ফাঁকা হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, গ্রামে আমার ঘরটা ঠিক এরকম একটা পজিশনে করা, যেটা মানে জায়গাটা তো অনেক বড়, কিন্তু পুরা জায়গাতে জঙ্গল দিয়ে ভর্তি। আর যত বৃষ্টি হচ্ছে তত জঙ্গল হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে তত জঙ্গল হচ্ছে। এই জঙ্গলগুলোকে শেষ করার বুদ্ধি আর আমি পাচ্ছি না, জানো তো। আমাদের এখানে একরকম একটা বিষের মতন পাওয়া যায়, যেটাকে ঘাসমরা বলা হয়। তো সেই জিনিসটা দিলে পরে জঙ্গলগুলো মরে যায়। কিন্তু সেটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, কড়াকড়ি যদি রোদ না ওঠে তবে তুমি সেটা দিতে পারবা না। তুমি এখন দিবা, কিছুক্ষণের মধ্যে যদি বৃষ্টি পড়ে তো সেই জিনিসটা ধুয়ে চলে যাবে, মানে টোটাল জিনিসটা ওয়েস্ট হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা দিন অপেক্ষা করে আছি কোন দিন রোদ উঠবে, কোন দিন রোদ উঠবে। রোদ উঠলে পরে সে ঘাসমরাগুলো দিতে লাগবে। চারপাশে জঙ্গল জঙ্গল হয়ে মানে আমার ঘর বরাবর জঙ্গল উঠে যাচ্ছে। তো যেগুলো হাত হাত দিয়ে পারি সেগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, চাকু দিয়ে কাটে দিচ্ছি, কিন্তু তারপরেও কিছু কিছু গাছ আছে যেটা চালের উপর দিয়ে উঠে যাচ্ছে। মানে খুবই একটা মানে বিরক্তকর ব্যাপার হয়ে যাচ্ছে। ঘর থেকে বেরোলেই এই মনে করো জঙ্গলগুলো দেখলেই না মনটা আরও খারাপ হয়ে যায়। আর কি করব বলো, বৃষ্টির দিন, কিছুতে ওষুধটাও দিতে পারতেছি না। এই করে করে মনে করো প্রত্যেকটা দিন রোদের অপেক্ষায় বসে আছি। আর এদিকে দেখো, মুখ টুক ধুয়ে তো আমি ঘরে চলে আসলাম, আর এদিকে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ও এখন খেলতে যাবে। চিন্তা করো, এখন বাজে সকালে ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। তো এখনই ও বেরিয়েছে, মুখটাও এখনও ধোয় নেই, এখনই ও বেরোচ্ছে খেলতে যাবে। তো ওকে বকা দিয়ে নিয়ে আসলাম, তার জন্য আমাকে রাগ দেখাচ্ছে। কি অবস্থা! বই নিয়ে বসো। কেন? তো বই নিয়ে বসতে ইচ্ছা করে না তোমার? মানুষের বাড়ি সকাল সকাল যাইতে ইচ্ছা করে না? হ্যাঁ, তাড়াতাড়ি বই নিয়ে বসো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এখানে দেখো ছেলেকে বলছি বই নিয়ে বসতে হবে, কতক্ষণ তো আমার সাথে জেদাজেদি করলো। তো দেখো, বসতে তো হবেই। 5 বছরের কাছাকাছি হয়ে গেল, 4 বছর পূর্ণ হয়ে গেল। তো এখন ভাবছি ছেলেকে স্কুলে দিব, প্রাইমারি স্কুলেই দিব। কারণ আমাদের বাড়ির এখান থেকে যে স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো অনেকটা দূরে। আর গাড়িরও খুব একটা সুব্যবস্থা নাই। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য চিন্তা করলাম যে দরকার নেই, বাড়ির সামনে স্কুল আছে, বাড়ির সামনে যারা ভালো মতন পড়াশোনা করে বড় হবে তারা প্রাইমারি স্কুল থেকেই হবে। আর যারা না হওয়ার, তাদের যত দামি ভালো স্কুলে দাও না কেন, তারা জীবনেও হবে না। ভুলে গেলে তো চলবে না, আগে যারা পড়াশোনা করে করে আইএস বিএস ডাক্তার হয়েছে, তারা কিন্তু সব প্রাইমারি স্কুলেই পড়ছে, সরকারি স্কুলেই পড়ছে। তাই আমিও চিন্তা করলাম আমার ছেলেকেও আমি ব্যারিস্টার বানাবো, কিন্তু সরকারি স্কুল থেকে। হুম, এটা তো বলার কথা। তো এখন এই যে নাস্তা টাস্তা করবো, নাস্তা বলতে চা, অল্প একটু চা, শুকায় আরও কালো হয়ে যাচ্ছে। আর এখানে কয়টা পুরি ভাজলাম, ছেলে সকালবেলা থেকে পুরি পুরি করতেছে, পুরি ভাজলাম। সকাল সকাল চা দিয়ে পুরি দিয়ে মানে সবজি কোনো কিছু করি নাই, সবজি সবই বাড়ন্ত, কিছু মানে করার নাই। তো সকাল সকাল পুরি দিয়ে চা দিয়ে খাই। এই ছেলের অবস্থা দেখো, পড়ার কথা বললে দেখো কি কি করে বেড়ায়, বুঝছো? তো খাওয়ার পরে ছেলেকে একটু লেখালেখি করাই, তারপরে আবার বাকি যা কাজকর্ম আছে, বাকি যা বক বক করার আছে, আবার চলে যাচ্ছি। ঠিক আছে, চলো। অনেক যুদ্ধ করার পর লাস্টে ছেলেকে নিয়ে আমি বইটা নিয়ে বসালাম। তবে এখানেই শেষ না, ছেলে কিন্তু একা একা লিখবেও না, কিছুই না। অনেক কিছু বলার পরে ওকে খালি আমি বসানোর জন্য রাজি করলাম। আর সবার প্রথমে ওকে আমি সেই জিনিসগুলো নিয়ে লিখতে দিই যেই জিনিসগুলো ও একা একা লিখতে পারে, যেমন সরিয় সরিয়া, তারপরে 1 2 1 2 ABCD। তো এই কয়টা জিনিস ও একা একা লিখতে পারে। তো প্রথমে আমি ওকে ওই জিনিসগুলো নিয়ে লিখতে দিব। তার কারণ আমরা এখনও কেউ নাস্তা করি নাই, খালি ছেলের নাস্তাটাই কমপ্লিট হয়েছে। সকালবেলা পুরি খাবে বলতেছিল, তো কয়টা পুরি ভেজে দিলাম। তো সেই পুরি দিয়ে মিওনিজ দিয়েও খাইলো।
খাওয়ানোর পরে ওকে নিয়ে আমি বসালাম যে ও লিখতে থাকবে, ততক্ষণ আমরা নাস্তাটা করব। তো এই চিন্তা ভাবনা করে ওকে বসালাম। তবে দেখতে থাকো ও লিখে আর কি করে। এবার ছেলেকে তো দিলাম লিখতে, এবার নাস্তাটা করব। তার আগে তোমার ছেলের অবস্থাটা খালি তোমরা দেখো, ও যে বসে আছে কিভাবে। আর এখানে দেখো ছেলে সরিও লিখছে, তাহলে তোমরা দেখো সরিও লিখার কাটিংটা কি। এরকম কোনোদিন সরিও তোমরা দেখছো? দেখো নি। তবে দেখো আমার ছেলে এরকমটাও লিখতে পারে। অবশ্য জানো তো ভুলটা ওর না, ভুলটা আমাদের। বয়স হিসাবে ওকে পড়াশোনাটা আরো আগে শিখাতে লাগতো। ওই যে একটা ছেলে একটা আদর করে করে বাদর করে মাথায় তুলে রাখতে রাখতে বয়সটা কখনো 4 বছর পার হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারি নাই। ওকে যদি আরো আগের থেকে শেখানো হতো জিনিসটা, তাহলে হয়তো এতদিন অনেকটা আগায় যাইতো। যাই হোক, আমাদেরই ভুল। আর এখন মনে করো ও শিখতেছে, তো যেরকমভাবেই লিখুক না কেন, লেখাটা বোঝা গেলেই হলো, আস্তে ধীরে ঠিকই শিখে যাবে। মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না, পরেই তাকে শিখতে হয়। সেই চিন্তা ভাবনা করে আমরাও আগাচ্ছি। তো একটু দেরি হচ্ছে, মাথাটাও গরম হয়ে যায়, সময় সময় বকাঝকাও করি, 2-1 চড় থাপ্পড়ও খায়। তবে হ্যাঁ, এটা তো কেউ বলতে পারবে না যে চড় থাপ্পড় না খায় পড়াশোনা শেখা যায়, সেটা তো খাইতেই হবে। এই দেখো ছেলের বাহানা শুরু। এখন আমি নাস্তা করতে বসলাম, এখন ও নাস্তা করবে। এবার ও বলতেছে আমার খুব খিদা পাইছে। অ্যাকচুয়ালি ও কিন্তু পুরি টুরি খাইয়েই বসছে, কিন্তু কি করব বলো, ও তো মনে করো টাইমটা কাটানোর জন্য যে কি করে এখান থেকে সরে যাবে ওই চিন্তা আমরা নিয়ে খালিও আছে। তো এবার এই করতে করতে ছেলে দেখো এখান থেকে কাটিং হয়ে গেল। তো আমি এখন নাস্তাটা করব। নাস্তাটা করার পরে তারপরে আবার ওকে নিয়ে বসবো। এরপরে দিনে রান্না বান্নাও আছে, তো কি রান্না করব সেটা বুঝতে পারতেছি না। ফ্রিজে মাছ আছে, কাতল মাছ রাখা আছে, তো দেখি কি রান্না বান্না করি। কিছু না কিছু তো করতেই লাগবে, যেহেতু খাইতে হবে, পেটটা তো আর মানবে না, তো রান্নাটা করতেই হবে। তো ছেলের লেখাটাকে কমপ্লিট করাই, আমার নাস্তা খাওয়াটাকে কমপ্লিট হোক, তারপরে আমি দেখবো যে কি রান্না বান্না। এই যে ছেলেকে নিয়ে বসলাম, আর কখন যে উঠবো তার তো কোনো ঠিক নাই। মানে এই চিন্তায় চিন্তায় না মাথাটা আমার খারাপ হয়ে যায়। সকালবেলা আমি ওকে লেখালেখিটা করাই, আর বিকালবেলা মেয়ে ওকে বইটা পড়ায়। তবে কোনো দিকে না কোনো এনার্জি পাচ্ছি না। এনার্জি মানে বলতে পারো যে ছেলের যে একটা শিকার ইচ্ছা সেটা নাই। ও কিছুতেই পড়াটাতে মন দিতে পারতেছে না, জানো তো। এই সমস্যাটার আমি সমাধান বের করতে পারতেছি না। তুমি যদি শিখতে চাও তবেই তো তুমি শিখবা। ও একটা করে লেখে আবার ওটা ভুলে যাচ্ছে, ওটা কি বলতেছে সেটাও ভুলে যাচ্ছে। তো এই জিনিসটা যে কি করে আমি ওকে শেখাবো আমার কিছুতেই মাথায় কাজ করছে না। দেখো এখন আমার বয়স প্রায় 37-38-এর মতন হয়ে গেল। আমার মেয়ে যখন হয়েছে তখন আমার 16-17 বছর বয়স। ওই 17 বছরে যখন আমার মেয়ে হয়েছে, মেয়ের যখন ঠিক 1.5 বছর হয়, তাহলে মনে করো আমার 19-20 বছর হবে। তো 19-20 বছর মানে বয়সে আমার মেয়েকে কিন্তু আমি একাই ঘরে পড়াইছি। তবে হ্যাঁ, একটা কথা কি, আমার মেয়ের পড়া শেখার একটা আগ্রহ ছিল, যেটা এর মধ্যে নেই। আমার মেয়ে 2 দিন থেকে 3 দিন সময় নিয়েছিল জিনিসটাকে বুঝতে। তারপর থেকে ও নিজের থেকে, বিশ্বাস করবে না তোমাদেরকে, যেটা আমি দেখাইতে পারিনি, নিজের থেকে বই খাতা নিয়ে আমার কাছে চলে আসতো, যেটা আমি ছেলের মধ্যে পাই না। কী করে একে শেখাবো আমি নিজে বুঝতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে যেগুলো আমি জানি সেগুলো হয়তো ভুলে যাবো। চলো ঠিক আছে, এভাবে করে শিখবে, কিছু করার নাই। ছেলে যেহেতু আমার, ধৈর্য আমাকেই ধরতে হবে। আর এই করতে করতে কিছুক্ষণ পরে বাইরে সবগুলো নিয়ে যাবে, মুরগিগুলো নিতে চলে আসছে। মনটা একটু খারাপ হয়ে গেল। 3টা মুরগি ছিল, খাবে 3টাই নাকি, সেই 3টা মুরগিও নিয়ে চলে যাচ্ছে। এখন কি করব বলো, 3টা মানে একজনই সবগুলোর মুরগি কিনে নিচ্ছে। তো ও যেদিন করে ওর সময় হচ্ছে সেদিন করে আইসা মুরগিগুলো নিয়ে যাচ্ছে 1-2টা করে করে। তো লাস্ট আজকে 3টা মুরগি আছে, তো সেই 3টা মুরগিও নিয়ে যাবে। এই এখন 2টা মুরগি ছিল, আর এই হচ্ছে একটা মুরগা। এই মুরগাটাকে ধরতে ওদের তো প্রায় নাজেহাল অবস্থা। এত বড় একটা ঘরের মধ্যে এই একটা মুরগা ধরা মামুলি ব্যাপার? দেখো কিভাবে করে মুরগাটা ওরা ধরবে। তবে হ্যাঁ, অতটা ওদের ঘাম ছুটেনি, ওরা ফট করে ধরতে পারছে। যে মানে আমি ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি ফট করে ধরে ফেলবে মুরগাটা। মুরগিগুলোকে ধরতে তো ওদের অবস্থা খারাপ, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। মানে আমি ভিডিও করতে করতে তো মুরগিগুলো ধরা হয়ে গেছে। আর এই মুরগাটাকে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ধরে ফেলবে, কিন্তু সত্যি কথা দেখো মুরগাটা ধরে ফেললো। তবে কি মুরগাটা এটাই চিন্তা করলো, যেহেতু মুরগি দুটাকে ধরে ফেলছে তাহলে আমাকেও তাড়াতাড়ি ধরা দিতে হবে, নাহলে আমাকে এখানেই থাকতে হবে একা একা। জানি না কার মনে কি চলছে। তবে হ্যাঁ, ওরা তো কিছু চিন্তা ভাবনা করে, সেটাই আমি বললাম তোমাদের সাথে, কিছু মনে করো না। তো এখানে এখন পুরা মুরগির ঘরটা খালি। তো আমি লোকটাকে বললাম খুলে রাখো, ঘরটা পরে আমি চড়াই নতুন নিব, ওই জন্য এগুলো বেঁচে দিলাম সব। ওই ঘরের ভেতর নিয়ে যায়, আমার বর জমা করে রাখছে। ওর তো একটা সিস্টেমই আলাদা। ওকে যদি গামলার মধ্যে মুরগির খাবার দাও ও গামলাটাই ধুয়ে আসবে, ওকে যদি থালার মধ্যে দাও থালাটাই ধুয়ে আসবে, ওকে যদি বালতির মধ্যে দাও সে বালতিটাও নিয়ে যায় ওখানে ধুয়ে আসবে। মানে প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়ে
কি করে ওখানে জমা করতে হবে, এটাই হচ্ছে প্রেগনেন্সি। খুইয়ে আসবে, নিয়ে আর আসবে না। তো সেই জিনিসগুলোকে আমাকে বের করতে হবে, কি কি ভিতরে রাখছে, ভিতরে দেখতে হবে যায়। আজকে মনে করো প্রায় 1 সপ্তাহ পরে মনে হয় রোদ্দুর। তো রোদের তেজটা খুব একটা বেশি নাই, রোদের তেজটা একটু কম কম। তো তারপরেও দেখো কালকে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলো মেলে দিছি, হাওয়ায় উল্টে পাল্টে যাচ্ছে। এই যে সেই কাপড়গুলো ধুয়ে দিছিলাম দেখো। আর এই এমনিতে তো রোদ কম, তার মধ্যে আবার কয়টা চিপস কাইটে দিল মেয়ে। এই যে আলুর চিপস, এগুলো শুকাবে কিনা জানি না। এই এই চিপস হচ্ছে দিনের দিনে দিবে, শুকাবে, দিনে দিনে খাইয়ে নিবে, এটাই হচ্ছে নিয়ম। আর দেখো এদিকে রোদের পরেও কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের পরেও হাওয়া। মুরগির ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, মুরগি আনতে হবে আরও, জানো এত বড় ঘরটা, মুরগি অনেকগুলো কিনবো। এখন মনে করো এই হাওয়ার মধ্যে কাপড়গুলোন দিছি, ক্লিপগুলোন, আমার ছেলে এতটা বদমাইশ, ক্লিপগুলোন কিনে রাখি, সেই ক্লিপগুলোনকে মনে করো খেলে 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 এমন এমন জায়গায় ফেলে দিবে, সেই ক্লিপগুলোন আর খুঁজে পাবো না। সে এক একটা দুইটা দুইটা কাপড়ে একটা একটা করে ক্লিপ দিয়ে রাখছি, জানো তো। আর এই যে ঝুলে যাচ্ছে, এই কাপড়গুলো যদি আজকে না শুকায় তাহলে মনে করো একটা ড্যাম ড্যাম গন্ধ করবে, ভালো লাগবে না। আর রান্নাবাড়ি কি করব আজকে বুঝতে পারতেছি না, ফ্রিজে মাছ আছে, মাছ খাইতেও ইচ্ছা করতেছে না। দেখি কি রান্নাবাড়ি করি, যেটাই রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছেলেকে লিখতে দিলাম, ছেলে আমাকে টুপি পরায়, একটা ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে ছেলে আমাকে টুপি পরায় চলে গেল, পিছনে ঘুরে দেখি ছেলে নাই। তাহলে চিন্তা করো 4 বছরের একটা ছেলে, সেও আমাকে টুপি পরায়, এটা ভাবলেই আমার একটু অবাক লাগে। আর এই যে এখন বেরোইছে না, এখন কিন্তু সহজে বাড়ি আসবে না, কারণ ও জানে যে আমি যদি এখন বাড়ি যাই তাহলে আর আমাকে মা বেরোইতে দিবে না, শরীরটাও ভালো না। ফ্রিজের থেকে ওই মাজার বোতল রাখা আছে, সেই মাজার বোতলটা বের করে গ্লাসে ঢালে ঢালে খাচ্ছে, যার কারণে একটু কাশি কাশি ভাব দেখা যাচ্ছে। আর এই ঠান্ডা লাগবে জন্য আমি 2 দিন থেকে ওকে গা ধোয়াচ্ছি না। কেন ধোয়াচ্ছি না? 2 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে মনে করো যদি গা ধোয় তাহলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার একটা দোষ হয়ে যাবে। তারপরেও ফ্রিজের থেকে জুস বের করে খায়ে ঠান্ডাটাও লাগাই নিছে। তো এখন দেখি আজকে সারাটা দিন দেখি, যদি একটু একটু কাশি হচ্ছে, কাশিটা যদি না কমে তাহলে কাশির ওষুধটা আনতে হবে। তো চলো দেখি কি রান্নাবাড়ি করি, তারপরে আবার আসছি। চলো। অবশেষে এই যে রান্নাটা বসাইলাম, এখানে চাল কুমড়া ভাজা, এই যে চাল কুমড়া ভাজা এভাবে করে ঘষে নিয়ে চাল কুমড়া ভাজা, এটা ভালো লাগে খাইতে। আর এখানে হচ্ছে কাতল মাছ আনা ছিল ফ্রিজে, তো চিন্তা করলাম রান্না করেই রাখি, কারণ এখন যদি রান্নাটা না করি তো সেই রান্না রাত্রেবেলা করতে লাগবে, রান্না করেই রাখি। তো এই চিন্তা ভাবনা করে রান্নাটা বসাইলাম। তো এখন আজকে হচ্ছে ওর বাবা ভাড়ায় গেছে, ওর আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়তো বাইরেই করে আসবে। তা আমরাই 3জন বাড়িতে এসে আমরা 3জন খাওয়া দাওয়া করবো, শাশুড়িও বাড়িতে নেই, শাশুড়ি ঘুরতে গেছে। তো চিন্তা করলাম বেকার আবার রাতে রান্না করতে হবে, তার থেকে ভালো রান্নাটা করেই রাখি। তো রান্নাটা করে রাখবো। আর ছেলের হচ্ছে কালকের মাংস তরকারি আছে, কালকে অল্প একটু মাংস রান্না করছিলাম ওর জন্য, কারণ আমাদের তরকারি তো খাইতে পারে না, খাইতে পারে না মানে এই ঝালটা খাইতে পারে না, এটাই একটা সমস্যা। তার জন্য ছেলের জন্য আলাদা করে রান্না করতে লাগে, রান্নাবাড়িগুলো করি। আর এখন একটু আমার মনে হয় ছেলেকে খুঁজতে যেতে হবে, দেখি খুঁজে আসি, তারপরে তোমাদের সাথে আবার বকবক করব, তোমরা শোনার জন্য রেডি থাকো। চলো। সব কিছু সারার পরে চলে আসলাম ঘরের ভিতরে। আর এই যে বিছানা টিছানাগুলো, বিশ্বাস করো সংসারের মধ্যে সব থেকে বোরিং কাজ যদি কিছু হয় সেটা হচ্ছে আমার বিছানা করা আর বিছানা তোলা। এই 2টা কাজ আমার একদম করতে ইচ্ছা করে না, কিন্তু আমাকেই করতে হয়, কেন জানি না, বুঝতে পারি না, ভালো লাগে না, একদমই করতে ইচ্ছা করে না, তারপরেও করতে হয়, না হলে মানুষ বলবে মেয়ে ছেলেটা কীরকম, বিছানা টিছানা নোংরা। তবে হ্যাঁ, এটাও বলি, যতই আমি পরিষ্কার করে বিছানা তুলি না কেন, বিছানা আমার কোনো দিন পরিষ্কার থাকে না, থাকবে না, আর থাকতে পারেও না, ঠিক আছে। তো চলো কি করব, আবার সেই বিছানাটা তুলি। যে এই বিছানা তোলা নিয়ে মানে তুমি বিশ্বাস করো, সকালবেলায় মানে ঘুম থেকে উঠে আমি ঘর থেকে বেরোই, আর সব দিকে তাকাই, ঘরের দিকে তাকাই না, কারণ ঘরের দিকে তাকালেই দেখবো বিছানাটা উঠানো হয় নাই, সেই বিছানাটা আমাকে তুলতে হবে, বিছানাটা আমাকে ডাকছে, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, কিন্তু আমি তো যাব না, বললে তো হবে না, যেতে তো আমাকে হবেই। তবে মেয়েই বেশিরভাগ বিছানা টিছানাগুলো তোলে,
কিন্তু মাঝে মাঝে মেয়ে আবার একটু রান্নাঘরের কাজে ঢুকে যায়, ওর যেদিনকার রান্না করার ইচ্ছা হয় সেদিন ও রান্নাঘরে ঢুকে যায়, তখন আর ও আর কোনো দিকে তাকায় না, কি বিছানা কি ওগুলো সব পড়ে থাকে, তখন ওইগুলো আমাকে করতে হয়, যেটা আজকে আমাকে করতে হচ্ছে, খুবই দুঃখজনক ব্যাপার। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখ লেঙ্গে। বিছানা টিছানাগুলো তুললাম, তোলার পরে মনে পড়লো কালকে রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে ব্ল্যাঙ্কেটগুলো একটু ছিটা ছিটা মানে পানি পড়ছিল উপর থেকে, তো সেই জন্য দেখলাম যখন রোদ্দু বাইরে, তো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে যায় রোদে দিয়ে দিলাম। তো মনে করো আমাদের ঘরটা আমি কমপ্লিট করলাম, এখন চলে আসলাম মেয়ের ঘরে। আরে বাবা, তুই আমার বিছানাটা তুলবি না বলে কি নিজেরটাও তুলবি না? দেখো তো কেমন লাগে, আমার নিজেরটাই তুলতে ইচ্ছা করে না, আইসে দেখি ওর ঘরটা ওই একই অবস্থা। ঠিক আছে, কিছুক্ষণ বকাঠকা দিলাম, বকাঠকা দেওয়ার পর আরে বাবা বকা বেশি দিলে চলবে না, তো আজকে আমি তুলতেছি, কালকে থেকে তো ওই তুলবে। তবে চিন্তা করলাম না থাক, বেশি কিছু বলা যাবে না। তারপরে চুপচাপ করে ওর বিছানাটাও পরিষ্কার করে দিলাম। তবে দেখো আমার বিছানার থেকে ওর বিছানাটা তোলা অনেক সহজ। আমার বিছানায় যতগুলা মানুষ থাকি, মানে 3টা মানুষ, প্রত্যেকটা মানুষের পিছনে 2টা করে বালিশ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মানুষের পিছনে 2টা করে বালিশ। বিশ্বাস করো, 3 জনের 6টা বালিশ, আর এদিকে 3টা কোল বালিশ। তাহলে ভাবো সেই বিছানাটা কারো তুলতে ইচ্ছা করবে? কোনো দিন তুলতে ইচ্ছা করবে না। তারপরে 2টা ব্ল্যাঙ্কেট, মানে মাথাটা হ্যাং হয়ে যায়। তারপরেও যত হ্যাং হোক না কেন, চ্যাং করে চলে আসলাম। মেয়ের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। মেয়ের বিছানা একদম নর্মাল, 2টা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, যেটা একটা নর্মাল মানুষের বিছানায় থাকতে পারে। আর এই ব্ল্যাঙ্কেট জীবনে পিছা ছাড়বে না। বিশ্বাস করো, দিনের বেলা রোদ উঠলে ঘরে থাকা যায় না, রাত্রেবেলা হইলে পরে ব্ল্যাঙ্কেট ছাড়া থাকা যায় না। কি বলবা এটাকে? এগুলো হচ্ছে একটা মানসিক টর্চার। যেটা মানুষ মানুষকে টর্চার করে, সেই আবহাওয়া আমাদেরকে টর্চার করতেছে। তোমাদের ওখানে কি অবস্থা? আমাদের এখানে এখনও পর্যন্ত মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে হয়, জানো তো। আর বিছানাটা তোলার সময় আমি দেখি খালি ব্ল্যাঙ্কেটটাই ভেজে নেই, চাদরের ঠিক ওই যে জানলাটা তোমরা দেখতে পাচ্তেছো খোলা, সেই জানলার পাশ দিয়ে চাদরটাও ভিজে গেছে, ছিটা বৃষ্টির পানি এসে এসে। তো চিন্তা করলাম যেহেতু রোদ আছে, তো আজকেই মনে করে ধুয়ে দিই, চাদরটা পাল্টায় দিই। তার জন্য আমি চাদরটাও তুলে নিচ্ছি, তুলে নিয়ে বিছানার চাদরটাও পাল্টায় নিচ্ছি। তবে এটার একটা সমাধান করতে হবে, জানো তো। এই যে বিছানাটা ভিজে যাচ্ছে, ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া, চাদর তুলে ধুয়ে দেওয়া, এটা সমাধান না, সমাধান আমাকে করতে হবে। কারণ এর নিচে তো তোশকগুলোনো আছে, ওখানে 2-3টা তোশক দেওয়া আছে আমার বিছানায়, সেই তোশকগুলোনো ভিজতেছে। তো চাদর ধুলে শুকায় যাবে, বিছানার চাদর বদলানো যাবে, সেটা বড় কথা না, মশারি ভিজলে মশারিও শুকানো যাবে, কিন্তু তোশকটা ভিজে গেলে কি হবে বলো? এটা তো সব থেকে বড় ভাইটাল একটা প্রশ্ন। তো চিন্তা করতেছি যে চৌকিটাকে ঘুরায় দিব, ঘুরায় দিলে হয়তো যেই ভিজাটা ভিজতেছে সেই ভিজাটা হয়তো ভিজবে না। তবে হ্যাঁ, যে কোনো একটা পার্ট তো সেই জানলার সামনেই যায় পড়বে। বলো তো এটা কি করি, কি সমাধান করি? সেই জানলার ওদিক দিয়েই তো পানিটা আসতেছে। যাই হোক, কোনো একটা সমাধান আমরা বের করব। তো তোমাদের যদি কোনো সমাধান তোমরা বের করতে পারো, দেখো ঘরটা তোমাদের সামনেই আছে, ওই জানলাটা দিয়ে পানি পড়তেছে, তা আমি যদি চকিটা ঘুরাই তাহলে কোন দিকে ঘুরাবো? কোন দিকে ঘুরাইলে পরে আমি একটু সমাধান করতে পারবো? এই মুহূর্তে তো আমার মাথায় আসতেছে না। তোমাদের মাথায় যদি আসে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। অবশ্যই আমি তোমাদের কমেন্ট পড়ে তারপরে চেষ্টা করব সেই হিসাবে কাজ করার, কারণ আমার বন্ধুরা কোনো দিন আমাকে খারাপ বুদ্ধি দিবে না, এটা আমি জানি। যাই হোক, এবার চাদর টাদর বদলায় নেওয়ার পরে সব টিপটাপ করে নিলাম। এই যে দেখো সুন্দর বিছানাটা দেখে এত ভালো লাগতেছে, মনে হচ্ছে এখন ধাম করে যায় বিছানার মধ্যে পড়ে যায়। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, জানো তো, এই বিছানাটা আর বিছানা থাকবে না, কিছুক্ষণ পরে ঘরের মাঠ হয়ে যাবে। চাদর টাদর তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে রীতিমতন আমার ডাস্টবিন, বালতি, ওয়াশিং মেশিন যেটাই বলো না কেন সেখানে চাদরটা ঢুকায় রেখে দিলাম। আজকে আমি ধুবো না, কারণ আজকে প্রচুর কাপড় সকাল থেকে ধোয়া হয়ে গেছে, সেই কাপড়গুলো নিয়ে এখনও শুকায় নেই, তো সেগুলো শুকানোর অপেক্ষা করতে হবে। তারপরে দেখি আমার মেয়ের রান্না হয়ে গেছে। তো রান্না আজকে কি শুনলে তো অবাক হয়ে যাবে, খালি চাল কুমড়া ভাজা, আর কিছু করি নেই। মাছের তরকারিটা যেটা কড়াইয়ের মধ্যে দেখতেছো সেটা হচ্ছে কালকের মাছের তরকারি। আর তোমাদেরকে যে সকালবেলা কাতল মাছটা দেখালাম সেটা রাত্রেবেলা রান্না করব, দিনের বেলা না। দিনের বেলা আমাদের মায় বেটি এটা দিয়ে হয়ে যাবে, ছেলের জন্য মাংসর তরকারি আছে, সে ওটা দিয়ে খাইয়ে নিবে। তো আমরা এখন এটা দিয়ে খাইয়ে নিই। আর বিড়ালটা চিন্তা করতেছে 2 পিস তো মাছই কড়াইয়ের মধ্যে, আমাকেই কি দিবি আর তোরাই বা কী খাবি? আরে চিন্তা করিস না, আমাদের যদি হয় তোরও একটু হলেও হবে, ঠিক আছে? এই করতে করতে ছেলেকে আগেই খাওয়ানো হয়ে গেছে, খাওয়াই দেওয়াকে বিছানায় তুলে দিছি। দেখো যেই দেখতেছে যে আমি ঘরে ঢুকতেছি, ও এমন একটা নাটক করতেছে যে ও ঘুমায় পড়ছে। আর এই যে দেখো বিছানাটা, কিছুক্ষণ আগে তোমাদেরকে কি বললাম, আমার বিছানা কোনো দিন পরিষ্কার থাকে না। এই দেখো জল জ্যান্ত তার প্রমাণ। ব্ল্যাঙ্কেটগুলো গুছায় রাখা হয়েছিল, সেই ব্ল্যাঙ্কেটগুলোকেও আওলায় নিছে। আর এই যে দিনের বেলা দেখতেছো ফ্যান চলতেছে, তারপরেও গরম হাওয়া নামতেছে, কারণ কি টিনের ঘর, টিনের গরমটা ফ্যানের হাওয়ার সাথে সুন্দর করে নিচে নামে। তো এই চিন্তা ভাবনা করে দুপুরবেলা একটা ভাত ঘুম দিলাম।
গরম ঠান্ডা মিলায় ভাত ঘুম একটা দিলাম, দেওয়ার পরে উঠলাম। উঠার পরে এখানে এখন দেখি আমার মেয়ে যে চিপসগুলো দিছে সেই চিপসগুলো কোনো রকম ঝরঝরা হয়েছে, পানিটা কোনো রকম টানছে, জানি না এই চিপসগুলোনের গতি হবে কি হবে না। ওকে আমি বললাম, বাবা রোদের খুব একটা তাপ নাই, তুই দিস না। ও তো আমার থেকে বেশি বুদ্ধি, ও বলে মা তুমি জানো না শুকায় যাবে। ঠিক আছে দে, কোনো ব্যাপার না। তবে যেই কথা সেই কাজ, চিপসগুলো খুব একটা মানে শুকনা হয় নাই, হালকা হালকা শুকাইছে। তারপরে মনে পড়লো, ওরে বাবা আমার তো একটা কাজ বাকি আছে, মুরগির ঘর থেকে বালতি হাতা খুন্তি বের করতে হবে। তো চলে গেলাম মুরগির ঘরের ওখানে, কারণ মুরগির ঘরে তো লাইট নেই, যা কাজ করতে হবে দিনের বেলায় করতে হবে, রাত্রেবেলা তো ওদিকে যাওয়া যাবে না, ভয় লাগে, অন্ধকার অন্ধকার আর জঙ্গল, মানে যেহেতু চারপাশে জঙ্গল তো বুঝতেই পারতেছো, সাপ খোপের একটা ভয় থাকে, জীবনের ভয় সবারই থাকে, যতই আমি খারাপ হই না কেন জীবনের ভয় আমারও আছে। তো চলে গেলাম মুরগির ঘরে। এইখানে দেখো মানে প্লাস্টিকের তেলের ড্রাম কাইটে মুরগিদের পানি দিছিল, তো সেই ড্রামটার মধ্যে পানি হয়ে আছে, যেটাতে ডেঙ্গু মশা হওয়ার চান্স আছে, যেটা আমি বের করে ফেলে দিলাম। তারপরে ওইদিকে গামলার মধ্যেও পানি ছিল, সেটাকেও ফেলে দিলাম। ওই যে দেখো বালতি একটা উপুত হয়ে পড়ে আছে, ওই পাশে একটা দেখো গামলা আছে। তো এগুলা ছিল মুরগির ঘরে। আরও যদি কিছু থাকে সেটা বালির তলে চলে গেছে, সেটা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মরুভূমির মতন অত বড় ঘর আমি চষাইতে পারবো না, তো যেটা চোখের সামনে পাইলাম সেটাই বের করে নিলাম, ঘরটা তালা দিয়ে টিং টিং করতে করতে ঘরে চলে আসলাম। তারপরে আইসে ছেলে বলতেছে মা আবার পুরি খাবো। আরে বাবা আবার পুরি খাবো, তখন মনে পড়লো ওহো আমার তো কিছুটা আটা মাখা আছে যেটা সকালবেলা ছিল, সেটাকে আবার কয়টা পুরি ভাজি নিলাম। আর হ্যাঁ, এখন একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা একা হাতে যারা কাজ করো, হঠাৎ করে যদি লোকজন চলে আসে, লুচি পুরি যদি খাওয়ানোর দরকার হয়, তবে কীভাবে স্টাইল করে লুচি বানাবে সেটার জন্য তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করতেছি, তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবা না কিন্তু, স্কিপ করলে বুঝতে পারবা না। সুন্দর করে দেখো আমি বড় একটা গোল করে নিছি। এবার তোমরা বলবে যে এত বড় গোলের আবার লুচি, সেটা কি হবে? অবশ্যই দেখতে দাও, খালি লুচি না, দেখতে সুন্দরও হবে। এই গোলটাকে আমি গোল করছি সুন্দর করে গোল করে নিচ্ছি, গোল করে করে বড় করে বেলে নিব। তারপরে আসবে টুইস্ট, সেই জিনিসটা দেখার জন্য তোমাদের অবশ্যই আমার ভিডিওতে লেগে থাকতে হবে। দেখো আমি এটাকে কী করবো, যেহেতু লেচিটা অনেক বড়, সেই জিনিসটাকে পাতলা করে বেলতে হবে, রুটির থেকেও একটু পাতলা করতে হবে, কারণ লুচি বেশি মোটা করলে ভালো লাগে না, আর তার উপরে যদি লুচিটা আটার হয়। তো আমি বেশিরভাগ আটার লুচি খাই, কারণ আমি ময়দার লুচিটা পছন্দ করি না, ময়দার লুচি খাইলে পরে পেটটা ভারী হয়ে যায়। এবার কার কী হয় জানি না, আমার সেই জিনিসটাই হয়, তো তার জন্য আমি আটার লুচিটাই বেশিরভাগ খাই, আমি ময়দার লুচিটা খাই না। আর আমার ছেলে তো ছোট, ওকে আটা ময়দা যেটা দিবা ও সেটাই খাবে, ও তো আর ভেদাভেদটা বোঝে না, আমি আটা দিয়ে লুচিটা বেশিরভাগ বানাই। তো এখন এই যে দেখো রুটিটাকে আমি রুটি বেলনি সাইজের করে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর আর এটাতে যেহেতু আমি আটা দিয়ে বেলতেছি, তো একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে রুটিটার মধ্যে, যে আরেকটু আটা দিয়ে, কিন্তু না বেশি আটা তো ওকে দেওয়া যাবে না, ও চাইলেই তো ওকে দেওয়া যাবে না, কারণ এটা আমি যখন তেলে ভাজবো সেই আটাগুলো পুড়বে। ঠিক আছে, যতটা পারো আটা কম দিয়ে মানে লুচিটা বেলার চেষ্টা করবো। আর যারা তেল দিয়ে বেলতে পারো তা তো খুবই ভালো, আমি তেল দিয়ে খুব কমই বেলি, আমি আটা দিয়ে বেলি, কিন্তু আটার পরিমাণটা কম দিই। আর এই যে দেখো এত বড় করে রুটিটা বেলে নেওয়ার পর সুন্দর করে এইভাবে কাইটে নিবা, কাইটে নিলে পরে দেখো একসাথে 4টা লুচি হয়ে গেল। দেখো তোমাদের মাথায় কি বুদ্ধিটা ছিল? যদি ছিল খুবই ভালো কথা, তবে যদি যারা জানো না তাদেরকে বিষয়টা আমি জানাইলাম, একসাথে দেখো 4টা লুচি হয়ে গেল। তাহলে এরকম যদি 4টা লুচি তোমরা বেলো, তাহলে হিসাব করো এক একটা রুটির মধ্যে 4টা করে লুচি বেরোবে, তাহলে তোমার লোকজন খায় তুমি খাই পার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা লুচি বানানোর শর্টকাট বুদ্ধি। আয় এদিকে আসো, তোমাদের সাথে কথা বলছি, এদিকে ছেলে আমাকে দেখে বাইরে চলে যাচ্ছে। চলে আসলাম নাস্তা করার জন্য। তো এখানে আমি নাস্তাটা করতেছি, মেয়ে খাচ্ছে চা দিয়ে, আর আমি খাচ্ছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো খেজুরের গুড় দিয়ে লুচিটা ভালোই লাগলো, খারাপ লাগলো না। যখন কিছু খাওয়ার থাকে না তখন যেটা দিয়ে খাওয়া সেটাই ভালো লাগে, অমৃতর বরাবর লাগে। ভালো না লাগলেও সেটা ভালোই বলতে হবে, না ভালো লাগতেছিল। যারা যারা খাইছো তারা জানো খেজুরের গুড় দিয়ে লুচি খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমিও সেরকম খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে আবার ছেলেকে নিয়ে বসবো পড়ানোর জন্য। তো আজকে কিন্তু রাতে রান্না আছে, সেই রান্নাটা কমপ্লিট করতে হবে। রাতে তো ওই কাতল মাছটাই রান্না করব ভাবতেছি, আর ছেলের জন্য মাংস তরকারিটা করাই আছে, তো সেটা দিয়েই খাবে। তো আপাতত সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করি, নাস্তাটা কমপ্লিট করার পর তারপরে পরে মাছটা দেখি কিভাবে রান্না করি। তবে কাতল মাছের একটু বড় বড় পিস করা আছে,
ভালো লাগে না জানো তো, কাতল মানে মাছও খাইতে ইচ্ছা করতেছে না, মাংসও খাইতে ভালো লাগে না, কি দিয়ে যে ভাত খাবো সেটাও বুঝতে পারতেছি না। এদিকে বাইরে হলেই বৃষ্টি, একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছে এইসব নিয়ে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে খেজুরের গুড়, তো এটা দিয়ে আমি পুরি খাচ্ছি। আর ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে, ঠিক আছে? তো কারো যদি 4 বছরের ক্যামেরাম্যানের দরকার পড়ে তো আমার সাথে যোগাযোগ করবা, আমার ছেলেকে আমি পাঠিয়ে দিব। খাওয়া দাওয়া দিলেই হবে, হাগু করলে ছুচায় দিতে হবে, আর দিনে 4 বার ওকে খাওয়াই দিতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো আর এক্সট্রা পেমেন্ট ওকে করতে হবে না। তো সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছে আমাকে, তোমরা খালি দেখতে থাকো আমি কিভাবে খাচ্ছি, সেই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে। সন্ধ্যাবেলা নাস্তা করার পর আবার সেই ডেলিকার মতো রুটিন, ওকে নিয়ে আমি বসে পড়লাম। মেয়ে আমাকে বলতেছে, মা তুমি ওকে পড়াও আজকে, কারণ সন্ধ্যাবেলাটা ও ওকে রিডিংটা পড়ায় আর আমি সকালবেলা করে লিখাই। তো ও বলতেছে, মা তুমি পড়াও, আমি মাছটা রান্না করি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আবার ওকে সেই নিয়ে বসলাম। আর এই বসাটা এতটা এনার্জি নিয়ে বসতে লাগে না, বিশ্বাস করো, বসার আগে এনার্জি পাই, বসার পরে এনার্জিটা লেস হয়ে যায়। কত মারবা বলো তো, কত মারবা, মারতে মারতে তো নিজেরও খারাপ লাগে, মানে এতটা বকাবকি করি, তারপরে মারামারি করি, তারপরেও বলতে চায় না, পড়তে চায় না, মানে মাথাটাই কাজ করে না জানো তো। যাই হোক, কিছু করার নেই, শিখাইতে হলে কষ্ট করতে হবে, সেই চিন্তাভাবনা করে আবার নিয়ে বিকালবেলা বসে পড়লাম। তবে এই দেখো, ও কিছুক্ষণ পরপরই খাতা বন্ধ করে দিতে নেয়। আর সবথেকে বড় কথা কি জানো তো, ও মনে রাখতে চায় না, জিনিসটাতে ধ্যান দেয় না, যে কীভাবে লিখতেছে ওই জিনিসটাও কোনো সময় খেয়াল করতে চায় না, যার কারণে ওর এই জিনিসগুলো নয়। এই দেখো, লেখার কাটিংটা খালি তুমি দেখো, এইভাবে করে যদি লেখে, তো আমি তো চুপচাপ বসে আছি, ধৈর্য ধরে আছি, কিন্তু কিছুক্ষণ পরে আমার ধৈর্যের সীমা পার হয়ে যাবে, হ্যাঁ, বকা টকা খাইয়ে যাবে। তো যাই হোক, এই যে একটা অক্ষর লিখলো, এবার দেখো কতক্ষণ গ্যাজাবে, খালি দেখতে থাকো। এই যে গ্যাজাবে না, এই গ্যাজানোর চক্করে আরেকটা অক্ষরও লিখতে ভুলে যাবে। আর এই ভুলে যাওয়ার চক্করটাই তো খুব খারাপ। আর এদিকে রান্নাবাড়ি চলছে, যার জন্য ভয়েস দিতে মানে আওয়াজটা তোমরা পাচ্ছ, তো কিছু মনে করো না। তো রান্নাবান্না চললে পরে তো একটু আওয়াজ টাওয়াজ হবেই, বলো, যেহেতু আমি হাউস ওয়াইফ, বাড়িতে কাজকর্ম হতে থাকবে, ভিডিও হতে থাকবে, সাথে ভয়েসও চলতে থাকবে, তো সেটাকে ইগনোর করে চলো। এবার এই দেখো আমার দিকে তাকায় আছে, ইয়ার্কি মারতেছে, কত রকম কত কিছু, কত নাটক যে করতেছে। এত নাটক করার পরেও মানে পড়াটা যদি শেখে তবে কাজে দিবে আর কি, এই চিন্তাভাবনা করেই ওকে নিয়ে বসে আছি। তো দেখো, গল্পও করে মাঝে মাঝে, মানে বিড়ালটাকে দেখো, খালি বিড়ালটা চিন্তা করতেছে, তুই এত কথা বলিস কেন, তুই লিখ না, লিখে তাড়াতাড়ি এখান থেকে সরে যা। আবার কিছুক্ষণ পর পর বিড়ালটাকেও খোঁচাবে। আর এই বিড়ালটার না মানে খুবই অবস্থা খারাপ জানো তো, বিড়ালটার শরীরটা খুবই খারাপ, এতটা রোগা হয়ে গেছে। কিছুদিন আগে বিড়ালটাকে কে জানি দা দিয়ে চোটাইছে, মানে পিছনের যে শিরদাঁড়াটা অনেকটা কাটে গেছিলো। সেই শিরদাঁড়াটা ঠিক কাটে নাই, শিরদাঁড়াটা কাটে তো মরেই যাইতো, মানে শিরদাঁড়ার ওপরে অবধি মাংসটা পুরা একদম কাটে গেছিলো, এই পাশ থেকে ওই পাশ। সেই জিনিসটাকে আমি হলুদ দিয়ে দিয়ে, লাল ওষুধ দিয়ে দিয়ে ঠিক করলাম, মানে বলতে পারো বিড়ালটা আমার জন্যই বাইচে আছে। তো এখন চেহারাটা এতটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে আমি কোনো সময় দেখাবো, দেখো বিড়ালটা এতটা শুকায় গেছে, মানে ধারণার বাইরে, দেখলে না এত খারাপ লাগে, একদম শুকায় কাঠ হয়ে গেছে। আর এই বিড়ালটাই আমাদের বাড়িতে 3-4টা বিড়ালের মধ্যে এই বিড়ালটাই ছিল সবথেকে মোটা ছেলে বিড়াল। আর এই বিড়ালটাই এখন এতটা শুকায় গেছে না, খুবই খারাপ লাগে। আর মাঝখানে কদিন আমরা ছিলাম না, একটা বিয়ে বাড়িতে ছিলাম 3-4 দিনের মতন, তো সেই বিয়ে বাড়িতে যাওয়াতে বিড়ালদেরকে ঠিক মতন খাইতে টাইতে দেওয়া হয় নাই। তো বাকি 3টা বিড়াল তো আমাদেরকে টাটা গুড বাই করে চলে গেছে, কিন্তু এই বিড়ালটা ছিল কি ছিল না আমি জানি না, হয়তো বাইরে খাইছে, এখানে এসে থাকছে, আমরা চলে আসার পর বিড়ালটা ঠিক বাড়িতে চলে আসছে। জানো তো, যার টান থাকার তার ঠিকই থাকবে, তাকে ডাকতে হবে না। বাকি বিড়ালগুলো কিন্তু আজ অব্দি আসে নাই, আমরা বিয়ে বাড়ি থেকে আসছি প্রায় 1 মাসের মতন হয়ে গেল, তারপরেও বাকি বিড়ালগুলো আসে নাই, এই বিড়ালটা কিন্তু বাড়িতেই আছে। তো যাই হোক, যেরকমই হোক না কেন, বাড়িতে যেহেতু আছে তাকে তো আর বের করে দেওয়া যাবে না, এই হলো ব্যাপার। আর এখানে দেখো, ছেলের পড়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর এখানে আমার মেয়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কাতল মাছের তরকারি, মাখা মাখা করে করলো, বলতে পারো কাতল মাছের কালিয়াই বানাইছে, ওর মতন করে বানাইছে। তো এখানে ভাত বসায় দিছে, আর আমি এখানে বসে বসে কচুরলতিগুলো ছুলছি। এই কচুরলতিগুলো আনার প্রায় অনেক দিন হয়ে গেল, ছুলে আর শেষ করতে পারতেছি না, মানে আমি বসতেই পারতেছি না। তো আজকে চিন্তা করলাম যা হয় হোক, কচুরলতিগুলো আজকে আমি ছুলে শেষ করব। তার জন্য কচুরলতিগুলো নিয়ে বসে পড়লাম। আর এখানে ঘড়িতে অনেকটা টাইমও হয়ে গেছিলো, প্রায় 10টা, তখন ছেলেকে খাওয়াচ্ছি। ছেলেকে খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া করবো। তো এখানে ছেলেকে খাওয়াচ্ছি, যেহেতু ফোন ছাড়া খাওয়াচ্ছি, ফোন দিয়ে তো ভিডিও হচ্ছে,
তো তার জন্য ছেলের সাথে অনেক রকম কথা বলতে হচ্ছে, তুই কোথায় গেছিলি, কী করছিলি। তা না হলে ফোন ছাড়া এক গড়াস ভাতও খায় না, জানো তো। ফোন ওকে দিতেই হবে, ফোন খায় না ভাত খায় সময় সময় সেটাই বুঝতে পারি না। এখন বাজে ঘড়িতে প্রায় 10:05 বাজে। তো এখন ছেলেকে খাওয়াচ্ছি। ছেলেকে খাওয়ানোর পরে তারপরে ওর বাবা একটু বাজারের দিকে গেল, ওখান থেকে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে, আজকের মতন বক বক আমি এখানেই শেষ করছি। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা ব্লগটা পুরাটা দেখবে। আর অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।